15 তারিখ স্যার অর্গানিক আর 19 তারিখ ফিজিক্যাল। আচ্ছা। আচ্ছা, ফিজিক্যালে আর কি কি দিতে বাকি আছে গো? স্যার সবই তো থার্মোডিনামিক্স এর মোটামুটি তো আপনার ভিডিওগুলোতে সব হয়ে গেছে আমাদের হুম। টপিক গুলো কভার। হ্যাঁ, আর গ্যাসিয়াস স্টেটে সবটা দেওয়া হয়নি, তাই তো? হ্যাঁ আচ্ছা, গ্যাসের আমি সবটা দিয়ে দিচ্ছি। কেন এদের তো পরীক্ষা এখন ধরো ফেব্রুয়ারি মাসে হবে, ক্যালকাটা পরীক্ষা। তার আগে তোমাদের যেহেতু পরীক্ষাটা আগে, তাহলে আমি ওই তোমার আজকেই তোমাদের গ্যাসিয়াস স্টেটে আমি সবটা দিয়ে দিচ্ছি, আর তার সঙ্গে বইটা প্লাস কলেজে যেটা পড়ি সবটাকে ম্যানেজ করে পরীক্ষাটা দিয়ে নাও ঠিক করে। ভিডিওগুলো দেখেছো? সেকার ল থার্মোডাইনামিক্সের ভিডিওগুলো দেখেছো? হ্যাঁ স্যার দেখেছি, ওখানে কয়েকটা ডাউট আছে। ও ডাউট গুলো তাহলে একদিন আমি একটা ডেট দিচ্ছি, দেবো। হ্যাঁ, তোমরা একদিন তাহলে ডাউট গুলো সব ক্লিয়ার করে নাও। হুম, হ্যাঁ স্যার। করে নেবো আর কি। ঠিক আছে, চলো তাহলে থার্মোকেমিস্ট্রিটা হয়ে গেলে টোটাল থার্মোডাইনামিক্সে তোমাদের যে সিলেবাসটাকে দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা কভার হয়ে যাবে। ঠিক আছে? মানে আমি এই থার্মোকেমিস্ট্রি পর্যন্ত নর্মালি পড়ালাম, আর ওইটার তোমার ভিডিও দিয়ে দিয়েছি। ওটা আমি আবার পরে পড়াবো, কিন্তু অন্যজনদের সাথে পড়াবো আর কি। তখন তুমি মানে এমনিতে আরো একবার ঠিক করে শিখবে, তখন দেখবে তোমার একটা সলিড কনসেপ্ট তৈরি হয়ে যাবে। কিন্তু আজকে যেটা করছি যে তোমার ওই মানে ক্যালকাটা ইউনিভার্সিটির যে সিলেবাস, সেই অনুযায়ী আজকে থার্মোডাইনামিক্স বেসিক্যালি শেষ হয়ে যাওয়ার কথা অনলাইনে। এবার এই থার্মোডাইনামিক্সটাই হচ্ছে যাদের কিছু গ্যাপ ট্যাপ ইত্যাদিতে রয়ে গেছে, এই জন্য আমি অফলাইনে একটা কোশ্চেন অ্যান্সার প্যাটার্নে আমি ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স আরেকবার করবো। আবার উল্টো দিকে ওদিকে যে কেমিক্যাল কাইনেটিক্স আমি অফলাইনে করেছি, সেই কেমিক্যাল কাইনেটিক্সটা এখানে অনলাইনে আমি আবার একবার করব। ঠিক আছে? তবে করে টোটাল জিনিসটা আমাদের ঠিক ঠিক করে কমপ্লিট করা হবে। ঠিক আছে? আমি আসলে ওই আদার দ্যান ক্যালকাটার সিলেবাস গুলো এমন একদম মানে এর থেকে একদম এত আলাদা হয়ে গেছে, সেগুলো এখন পুরোটাকে মানে নর্মালি ক্লাসের মধ্যে কমপ্লিট করা যাচ্ছে না। কিন্তু তোমাদের যার যেটা লাগবে আমায় বলবে, আমি সেইটা কিন্তু তোমাদের দিয়ে দেবো। তুমি একটুখানি ঠিক করে নাও। ঠিক করে নিয়ে আমাকে আজকে তো 2 তারিখ হয়ে 3 তারিখ হয়ে গেল, আর তো সময় নেই। তাহলে তোমার কোন কোন জিনিসগুলো অ্যাকচুয়ালি তোমার বাকি আছে এবং কি কি লাগবে তুমি বলবে, আমি আজকালের মধ্যেই অবশ্যই পাঠিয়ে দেবো সেটা। চলো তাহলে আমরা শুরু করি। আগে থার্মোকেমিস্ট্রির সেকেন্ড লেকচার। লাস্ট যে লেকচারটা আমরা দিলাম সেখানে ইন্টারনেটের খুব সমস্যা হয়েছিল, গত পরশু দিনে। সেখানে আমরা কি কি করেছি খেয়াল করে দেখো। উই হ্যাভ ডিসকাস দ্য ফার্স্ট পার্ট অফ থার্মোকেমিস্ট্রি হুইচ ইনক্লুডস ডিফারেন্ট কাইন্ড অফ হিট চেঞ্জেস ফর এ রিয়াকশন অ্যান্ড দ্যার ইন্টাররিলেশনস। মানে ওই যে এই কিউপি এবং কিউপি তাদের যে পারস্পরিক সম্পর্ক সেটা নিয়ে আলোচনা হয়েছে। বেসিক লজ অফ থার্মোকেমিস্ট্রি, লজ অফ ল্যাভোসিয়ার অ্যান্ড লাভলাস অ্যান্ড দ্য হেসেস ল অফ কনস্ট্যান্ট হিট সামেশন। থার্মোকেমিস্ট্রিকে দুটো বেসিক ল অফ ল্যাভোসিয়ার অ্যান্ড লাভলাস সেটা আমরা বলেছিলাম, আর হেসেস ল অফ কনস্ট্যান্ট হিট সামেশন সেটা বলেছিলাম। তারপর টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ এনথালপি অফ রিঅ্যাকশন, সেক্ষেত্রে কার্চফস ইকুয়েশন সেটাকে আমরা দেখেছি। আর প্রেসার ডিপেন্ডেন্স অফ এনথালপি অফ রিঅ্যাকশন এটা আমি বলিনি, কারণ এটা ইউজুয়ালি পরীক্ষায় আসে না। হ্যাঁ, আর তারপরে হচ্ছে অ্যাডাবেটিক ফ্লেম টেম্পারেচার। আজকে যদি সময় থাকে আমি না হয় প্রেসার ডিপেন্ডেন্স অফ এনথালপি অফ রিঅ্যাকশনসটা বলে দেবো। তারপরে হচ্ছে অ্যাডাবেটিক ফ্লেম টেম্পারেচার, যে একটা যখন হাইড্রোকার্বনের কম্বাশন হচ্ছে, প্রসেসটা এক্সোথার্মিক এবং এত কুইকলি হচ্ছে, ধরে নাও অ্যাডাবেটিক কন্ডিশনটা স্যাটিসফাইড হচ্ছে, তখন সেই ফ্লেমের ম্যাক্সিমাম টেম্পারেচার কি হতে পারে, যেটাকে বলা হচ্ছে অ্যাডাবেটিক ফ্লেম টেম্পারেচার। যেখানে মানে একটা এক্সোথার্মিক রিঅ্যাকশনের কারণে হিট তৈরি হলো, সেই হিটটা কোথাও ডিসিপেট করার সুযোগ পেল না, সে বেসিক্যালি সিস্টেমের টেম্পারেচার বাড়াবে। টেম্পারেচার বাড়ালে এই ফাইনাল টেম্পারেচারটা কি হবে, সেটা হচ্ছে অ্যাডাবেটিক ফ্লেম টেম্পারেচার, যেটা আমরা আগের দিনে দেখেছি। আর আজকে আমি যে জিনিসগুলো নিয়ে আলোচনা করতে চাইছি সেটা কি না, বিভিন্ন প্রসেসের ক্ষেত্রে এনথালপি চেঞ্জ এবং তার সিগনিফিকেন্স নিয়ে কথাবার্তা বলতে হবে। আর ইন দিস লেকচার উইল ডিসকাস দ্য সেকেন্ড অর দ্য ফাইনাল পার্ট অফ থার্মোকেমিস্ট্রি। দিস উইল মেনলি ফোকাস অন চেঞ্জ ইন এনথালপি ইন ভেরিয়াস প্রসেসেস। Depending on the nature of processes, enthalpy changes of a process is named accordingly. As for example, enthalpy of formation, enthalpy of combustion, enthalpy of hydrogenation and dehydrogenation, lattice enthalpy and the Born-Haber cycle, bond dissociation enthalpy and the average bond enthalpy, resonance enthalpy, enthalpy of neutralization, enthalpy of solution and dilution, etc. তাহলে এই ধরনের জিনিসগুলোকে আজকে আমাদের আলোচনা করতে হবে। তাহলে আমরা একটার পর এক স্টার্ট করি। একটাকে খুবই ভালো করে বুঝে নাও, তাহলে বাকিগুলো দেখবে তুমি অটোমেটিক্যালি বুঝে যেতে পারবে। প্রথমে আমরা আলোচনা করছি এনথালপি অফ ফরমেশন।
Suppose we want to measure the change in enthalpy for the formation of carbon dioxide gas. কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে তৈরি করতে চাইছি, তার জন্য আমি এনথালপি ফরমেশনটাকে বের করব। বাট দ্য কোশ্চেন ইজ হুইচ পার্টিকুলার রিঅ্যাকশন শুড উই কনসিডার, মানে কোন পার্টিকুলার রিঅ্যাকশনটা আমাকে কনসিডার করতে হবে। ধরো কার্বনকে তুমি গ্রাফাইট হিসেবে নিলে, অক্সিজেনকে গ্যাস নিলে করে কার্বন ডাইঅক্সাইড তৈরি করতে পারো, অথবা কার্বনকে ডায়মন্ড ফর্মে নিলে প্লাস অক্সিজেন মিলে কার্বন ডাইঅক্সাইড তৈরি হতে পারে। কার্বন মনোক্সাইড গ্যাস প্লাস হাফ O2 গ্যাস থেকে কার্বন ডাইঅক্সাইড তৈরি হতে পারে। ক্যালসিয়াম কার্বনেটকে ভেঙে নিয়ে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড এটা তৈরি হতে পারে, এবং বিভিন্ন প্রসেসের ক্ষেত্রে এনথালপি চেঞ্জটা হচ্ছে আলাদা হবে। তাহলে এবারে কোন রিঅ্যাকশনের জন্য এনথালপি চেঞ্জটাকে আমি এনথালপি অফ ফরমেশন অফ কার্বন ডাইঅক্সাইড বলব। তো তিনটে ক্ষেত্রেই কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে, কিন্তু কোন পার্টিকুলার রিঅ্যাকশনের জন্য এনথালপি চেঞ্জটাকে এনথালপি অফ ফরমেশন বলবো, তার উত্তর হচ্ছে ফার্স্ট এরটা, কার্বন গ্রাফাইট প্লাস অক্সিজেন গ্যাস কার্বন ডাইঅক্সাইড। তার মানে এটা কনভেনশনালি ধরে নেওয়া হয় যে যখন কোনো একটা কম্পাউন্ডের এনথালপি অফ ফরমেশন বের করব, সেই কম্পাউন্ডটাকে তৈরি করতে হবে ফ্রম ইটস এলিমেন্টস ইন দ্য স্টেবল স্টেট অফ এগ্রিগেশন। So it is conventionally said that we have to consider the formation of a particular compound from its element in their respective stable state of aggregation. কার্বন তার মোস্ট স্টেবল স্টেট অফ এগ্রিগেশন হচ্ছে তার গ্রাফাইট কন্ডিশনটা। এটা খুব ইম্পর্টেন্ট। ডায়মন্ড হয়তো হার্ডেস্ট, কিন্তু গ্রাফাইট এবং ডায়মন্ড যদি তুমি কম্পেয়ার করো, তাহলে গ্রাফাইটের কিন্তু তোমার এটা যেটাকে বলে মানে স্টেবিলিটিটা বেশি। সেখানে কার্বনের স্টেবল স্টেট অফ এগ্রিগেশন হচ্ছে কার্বন গ্রাফাইট কন্ডিশনে নেওয়া, আর অক্সিজেনের স্টেবল স্টেট অফ এগ্রিগেশন মানে সার্টেনলি হচ্ছে তোমার নেওয়া, অক্সিজেনকে গ্যাস অবস্থায় নেওয়া। এটা এটা যেটা বললাম, তাহলে যেটা দাঁড়াচ্ছে যে ১ নম্বর যে কেসটা, যে কার্বনকে গ্রাফাইট এবং অক্সিজেনকে গ্যাসিয়াস অবস্থায় নিয়ে সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড তোমাকে তৈরি করতে হবে। তাহলে সেখান থেকে আমি এনথালপি অফ ফরমেশনকে ডিফাইন করছি। এনথালপি অফ ফরমেশন ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দ্য চেঞ্জ ইন এনথালপি when a particular compound is formed from the requisite amounts of its elements in their stable state of aggregation. তো খেয়াল করো, the enthalpy of formation can be defined as the change in enthalpy when a particular compound is formed from the requisite amount of its elements in the stable state of aggregation. আচ্ছা, এবারে enthalpy of formation এই জিনিসটা এক্সটেন্সিভ প্রপার্টি। তো আমি যখন কার্বন ডাইঅক্সাইডকে তৈরি করছি, ১ মোল তৈরি করছি না ৫ মোল তৈরি করছি, তার মতো করে enthalpy of formation-টা পাল্টাবে। সেই জন্যে যে কম্পাউন্ডটাকে তৈরি করছে সেটা কতটা তৈরি করছে সেটা আমাকে ফিক্সড করে দিতে হবে, এবং ইউজুয়ালি লোকে ওটা ১ মোল তৈরি করতে চায়, সেখান থেকেই তোমার মোলার এনথালপি অফ ফরমেশন এইটাকে ডিফাইন করে। মোলার এনথালপি অফ ফরমেশন হচ্ছে ইট ইজ দ্য চেঞ্জ ইন এনথালপি when 1 mole of a particular compound is formed from the requisite amount of its elements in their stable state of aggregation। তাহলে আগেরটা একটা কম্পাউন্ডকে তৈরি করছি, কতটা পরিমাণ তৈরি করছি বলে দিচ্ছি না, কিন্তু মোলার এনথালপি অফ ফরমেশন যখন বলবো তখন অ্যাকচুয়ালি কতটা পরিমাণ তৈরি করছি সেটা বলে দিচ্ছি, এবং সেটা সার্টেনলি হচ্ছে 1 মোল। তাহলে ইট ইজ দ্য চেঞ্জ ইন এনথালপি when 1 mole of a particular compound is formed from the requisite amount of its elements in the stable state of aggregation। আচ্ছা, এবারে এই এনথালপি অফ ফরমেশন এই জিনিসটা কোন কম্পাউন্ডকে ফর্ম করছি, কোন এলিমেন্ট থেকে ইন দ্য স্টেবল স্টেট অফ এগ্রিগেশন, সেইটা যেমন ইম্পর্টেন্ট, তার সঙ্গে সঙ্গে না এনথালপি জিনিসটা টেম্পারেচার এবং প্রেসারের উপরে নির্ভর করে। এবার প্রেসার ডিপেন্ডেন্সটা তুমি হটিয়ে ফেলতে পারো, যেটা আগের দিন আমি আলোচনা করেছিলাম। তো তুমি স্ট্যান্ডার্ড স্টেটের কনসেপ্টটাকে ইন্ট্রোডিউস করো। আগের দিনই বলা হয়েছে যে স্ট্যান্ডার্ড স্টেট মানে সবসময় এক্সটার্নাল প্রেসার থেকে 1 বারে ফিক্স করা হচ্ছে। তার মানে আমি জাস্ট এনথালপি অফ ফরমেশনের প্রেসার ডিপেন্ডেন্সটাকে হটিয়ে ফেলতে পারি যদি আমি স্ট্যান্ডার্ড স্টেটে এই এনথালপি অফ ফরমেশনটাকে বলি বা মেজার করি। তাহলে সেখান থেকে আসবে স্ট্যান্ডার্ড মোলার এনথালপি অফ ফরমেশন। স্ট্যান্ডার্ড মোলার এনথালপি অফ ফরমেশন সেটা কি? ইট ইজ দ্য চেঞ্জ ইন এনথালপি when 1 mole of a particular compound is formed from the requisite amount of its elements in the stable state of aggregation, and at the same time all the reactants and products are in their respective standard state at a particular temperature। তা কি হলো দেখো, আমি প্রথমে মোলার এনথালপি অফ ফরমেশন বললাম, প্রথমে এনথালপি অফ ফরমেশন বললাম, তারপর মোলার এনথালপি অফ ফরমেশন বললাম, তারপর স্ট্যান্ডার্ড মোলার এনথালপি অফ ফরমেশন বললাম। মানে যে ডেটা গুলো তোমাকে সাপ্লাই করে দেওয়া থাকে যে কোন একটা গিভেন টেম্পারেচার ইউজুয়ালি 25 ডিগ্রি সেন্টিগ্রেডে স্ট্যান্ডার্ড মোলার এনথালপি অফ ফরমেশন ডেটাগুলি তোমার অ্যাকচুয়ালি সাপ্লাই করা থাকে। তার মানে এখানে যেটা করতে হবে, ১ মোল কোন একটা পার্টিকুলার কম্পাউন্ডকে তৈরি করব কোথা থেকে, না ফ্রম দ্য রিকুইজিট অ্যামাউন্ট অফ ইটস এলিমেন্টস, যেখানে রিকুইজিট যে অ্যামাউন্টস গুলো, হ্যাঁ, মানে রিঅ্যাকট্যান্ট এবং পরে তার প্রত্যেকে তাদের রেসপেক্টিভ স্ট্যান্ডার্ড স্টেটে থাকবে। ইট ইজ দ্য চেঞ্জ ইন এনথালপি when 1 mole of a particular compound is formed
from the requisite amount of its elements in the stable state of aggregation, and at the same time all the reactants and products are in their respective standard states at a particular temperature. তাহলে আমি কতগুলো স্পেসিফিক এক্সাম্পল দিই। ধর কার্বন ডাইঅক্সাইডকে তৈরি করছি, যেটা বললাম কার্বনকে গ্রাফাইট কন্ডিশনে নিতে হবে, অক্সিজেনকে গ্যাসিয়াস কন্ডিশনে নিতে হবে। তাহলে মোলার এনথালপি অফ ফরমেশন অফ কার্বন ডাইঅক্সাইড তার ভ্যালুটা কত? -393.51 কিলোজুল পার মোল। মানে এখানে দেখো কি হচ্ছে না, এই যে ডেল্টা এইচ, এই এফটা হচ্ছে ফরমেশন বোঝানোর জন্য, মাথায় বারটা হচ্ছে মোলার বোঝানোর জন্য, আর মাথায় জিরোটা হচ্ছে স্ট্যান্ডার্ড স্টেট বোঝানোর জন্য। আর ব্র্যাকেটের মধ্যে কাকে তুমি তৈরি করছো, কার্বন ডাইঅক্সাইড গ্যাসিয়াস অবস্থায় তৈরি করছো, সেটা তুমি থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখে দেবে। এগুলো একটা আইইউপ্যাক কনভেনশন আর কি এইটা। ঠিক একই রকম ভাবে তুমি জলকে যখন তৈরি করছো লিকুইড কন্ডিশনে, তখন ১ মোল হাইড্রোজেন আর 1/2 মোল অক্সিজেন গ্যাস তোমাকে নিতে হচ্ছে, কারণ হাইড্রোজেন এবং অক্সিজেন তাদের স্টেবল স্টেট টু এগ্রিগেশন থেকে গ্যাসিয়াস স্টেট। তাহলে এনথালপি অফ ফরমেশন, স্ট্যান্ডার্ড মোলার এনথালপি অফ ফরমেশন অফ ওয়াটার, সেটার ভ্যালুটা এখানে দিতে হবে, আমি বলে দিয়েছি। আচ্ছা, এবারে কথাটা হচ্ছে যে যদি একটা এলিমেন্ট কনসিডার করো, কম্পাউন্ড না এলিমেন্ট কনসিডার করো, তাহলে তার স্ট্যান্ডার্ড মোলার এনথালপি অফ ফরমেশন কি হবে? আসলে যেটা করতে হয় একটা রেফারেন্স ঠিক করতে হয়। সেই রেফারেন্স অনুযায়ী এটা বলা হচ্ছে যে একটা কনভেনশন, স্ট্যান্ডার্ড মোলার এনথালপি অফ ফরমেশন অফ এনি এলিমেন্টস ইন স্টেবল স্টেট অফ এগ্রিগেশন ইজ টেকেন অ্যাজ 0 অ্যাট অল টেম্পারেচার। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ধরো হাইড্রোজেন গ্যাস, অক্সিজেন গ্যাস, কার্বন গ্রাফাইট, নাইট্রোজেন গ্যাস, তাহলে এই ধরনের জিনিসপত্রগুলো যখন তুমি আলোচনা করবে, তারা সব এলিমেন্ট এবং তারা আছে ইন দ্য রেসপেক্টিভ স্ট্যান্ডার্ড স্টেট, তাদের এনথালপি অফ ফরমেশনটাকে তোমাকে জিরো ধরতে হয়। মানে ওটাই যে বেসটা ধরতে হয়, বেস লেভেলটা হচ্ছে এইটা। স্ট্যান্ডার্ড মোলার এনথালপি অফ ফরমেশন অফ এনি এলিমেন্ট ইন ইটস স্টেবল স্টেট অফ এগ্রিগেশন ইজ টেকেন অ্যাজ 0 অ্যাট অল টেম্পারেচার। যে কোনো টেম্পারেচার এটাকে তোমায় জিরো ধরতে হবে। সেই জন্য দেখো এই যে স্ট্যান্ডার্ড মোলার এনথালপি অফ ফরমেশন অফ H2 গ্যাস, O2 গ্যাস, কার্বন গ্রাফাইট এক্সেট্রা, এদেরকে তুমি জিরো ধরে নেবে। ঠিক আছে? আচ্ছা, এবার খেয়াল করো এই যে কার্বন গ্রাফাইট যদি হয়, তাহলে স্ট্যান্ডার্ড মোলার এনথালপি অফ ফরমেশন 0, কিন্তু কার্বন যদি তোমার ডায়মন্ড হয়, তার কিন্তু স্ট্যান্ডার্ড মোলার এনথালপি অফ ফরমেশনটা কিন্তু 0 নয়। হুম, দেখো এই স্ট্যান্ডার্ড মোলার এনথালপি অফ ফরমেশন অফ ডায়মন্ড যদি তোমাকে বের করতে, তুমি কেমন করে বের করবে? ওই হেসেস ল অফ কনস্ট্যান্ট হিট সামেশনটা তুমি কাজে লাগাও। ধরো গ্রাফাইট থেকে যদি কার্বন ডাইঅক্সাইড বের করো, তৈরি করো, তার এনথালপি অফ ফরমেশন অফ কার্বন ডাইঅক্সাইড স্ট্যান্ডার্ড স্টেটে তার ভ্যালুটাকে বলে দিয়েছি। কিন্তু এই রিঅ্যাকশনটাকে যদি গ্রাফাইট না নিয়ে ডায়মন্ড দিয়ে করতাম, তাহলে তার এনথালপি অফ ফরমেশনের একটা ভ্যালু আমি বলে দিয়েছি এটা। তাহলে এবারে যে ১ নম্বর ইকুয়েশন এবং ২ নম্বর ইকুয়েশনে প্রথমে হচ্ছে দেখো, এই যদি তুমি এটাকে জাস্ট কোনোভাবে বিয়োগ করে দাও, মানে ১ নম্বর ইকুয়েশন মাইনাস ২ নম্বর ইকুয়েশন করে দাও, তাহলে আল্টিমেটলি কি হলো? অক্সিজেন অক্সিজেন কেটে গেল, কার্বন ডাইঅক্সাইড কার্বন কেটে গেল। তাহলে কার্বন গ্রাফাইট থেকে কার্বন ডায়মন্ড হচ্ছে। তার জন্য এনথালপি চেঞ্জটা কি হবে? ওই অ্যাকর্ডিং টু হেসেস ল অফ কনস্ট্যান্ট হিট সামেশন, তোমাকে জাস্ট এই এনার্জি মাইনাস এই এনার্জি করতে হবে, এবং সেটা হয়ে যাচ্ছে কত? 0.185 কিলোজুল পার মোল। তার মানে কার্বন গ্রাফাইট হচ্ছে বেশি স্টেবল। গ্রাফাইট থেকে ডায়মন্ডে নিয়ে যেতে গেলে, হ্যাঁ, তোমার বা এনথালপি অফ ফরমেশন অফ ডায়মন্ড বেসিক্যালি। ডায়মন্ড যখন তৈরি করবে তুমি গ্রাফাইট থেকে তৈরি করবে, কিন্তু গ্রাফাইটটাই হচ্ছে তার স্টেবল স্টেট অফ এগ্রিগেশন, এবং তার জন্য তোমাকে পার মোলে 0.185 কিলোজুল এনার্জি লেগে যাচ্ছে। ঠিক আছে? তাহলে সবসময় বা দেখো যেকোনো এলিমেন্টের স্ট্যান্ডার্ড মোলার এনথালপি অফ ফরমেশন 0 বলছি না কিন্তু। আমি বলছি যে স্ট্যান্ডার্ড মোলার এনথালপি অফ ফরমেশন অফ এনি এলিমেন্ট ইন ইটস স্টেবল স্টেট অফ এগ্রিগেশন, সেটাকে 0। কার্বনের ক্ষেত্রে কার্বন গ্রাফাইট তার স্ট্যান্ডার্ড মোলার এনথালপি অফ ফরমেশন 0, বা হাইড্রোজেনের ক্ষেত্রে হাইড্রোজেন গ্যাস তার স্ট্যান্ডার্ড মোলার এনথালপি অফ ফরমেশন 0। কিন্তু হাইড্রোজেনকে লিকুইড কন্ডিশনে করতে, তাহলে কিন্তু সেটা 0 হতো না। ঠিক আছে? দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা তোমার অনেক ক্ষেত্রেই কাজে লাগবে। আচ্ছা, এবারে এটা অ্যাকচুয়ালি থার্মোডাইনামিক্স এর সঙ্গে খুব একটা ইম্পর্টেন্ট নয়। সেটা হচ্ছে যে, যে এই যে এনথালপি অফ ফরমেশন এই জিনিসটা, সেটা বেসিক্যালি হচ্ছে তোমার কোন একটা কম্পাউন্ডের মধ্যে যে এনথালপি কনটেন্টটা থাকে সেইটা। মানে এনথালপি কনটেন্টটাকে তুমি জাস্ট এইরকম ভাবে লিখতে পারবে যে আইনস্টাইনের ইকুয়াল টু এমসি স্কয়ার রিলেশন দিয়ে যদি মাস জানো আর স্পিড অফ লাইট যদি জানো, তাহলে আইনস্টাইনের ইকুয়াল টু এমসি স্কয়ার থেকে তুমি জাস্ট বেসিক্যালি কোন একটা পার্টিকুলার সাবস্টেন্সের ক্ষেত্রে এনথালপি কনটেন্ট বা এনার্জি কনটেন্টটা পেয়ে যাচ্ছ। তাই এনার্জি কনটেন্ট যেটা, সেটাকেই জাস্ট তুমি এনথালপি অফ ফরমেশনের সঙ্গে ইকুয়াল করতে পারো। এইটা আসলে এই যে এই আসলে থার্মোডাইনামিক্স ঠিক এইটা নিয়ে ডিল করে না, এইজন্য এটাকে তোমার জাস্ট স্কিপ করো তুমি। মানে মাইক্রোস্কোপিক বা মলিকুলার পয়েন্ট অফ ভিউ থেকে, হ্যাঁ, এই যে ইন্টারপ্রিটেশন সেটা তোমাদের এখন কোর্সের মধ্যে নেই। সেখানে মানে যে অ্যাকচুয়ালি তুমি যা কিছু করবে সবসময় এনথালপি চেঞ্জ নিয়ে কথাবার্তা বলবে, হিটের চেঞ্জ নিয়ে কথাবার্তা বলবে। এই অ্যাবসোলিউট হিট কতটা, অ্যাবসোলিউট এনথালপি কতটা,
এটা নিয়ে আমরা অতটা ইন্টারেস্টেড নই। তবে ওই যেটা কমপ্লিটনেস এর জন্য বলে দেওয়া আরকি। এনথালপি কনটেন্ট অফ a compound is equal to its enthalpy of formation. It is possible to assign in principle the absolute internal energy as well as enthalpy of a substance using Einstein equal to mc square formula. Thus, to find the absolute internal energy U, যেটা হচ্ছে E, we have to measure the mass of the substance and then multiply this by c square, where c is the speed of light. But in a reaction, change in mass is too small to be measured experimentally. Therefore, change in internal energy as well as enthalpy for reaction cannot be obtained as accurate as expected in thermodynamics. মানে একটা কেমিক্যাল রিঅ্যাকশন ঘটলো এবং সেই কেমিক্যাল রিঅ্যাকশনের ক্ষেত্রে একটা মাসের চেঞ্জ হচ্ছে, রেডিও অ্যাক্টিভ রিঅ্যাকশন সেখানে কিন্তু বলা হচ্ছে না, নরমাল কেমিক্যাল রিঅ্যাকশন। একটা মাসের চেঞ্জ হচ্ছে, তো সেই মাসের চেঞ্জটাকে সি স্কয়ার দিয়ে গুণ করে তুমি এনার্জি চেঞ্জ হয়ে গেলে এবং সেখান থেকে এনথালপি চেঞ্জ বের করে ফেললে, এটা খুব একটা ফিজিবল না। কারণ এক্ষেত্রে মাসের চেঞ্জ নেগলিজিবল বা হয় না বললেই চলে, সেটাকে মাপা তোমার পক্ষে সম্ভব না। আচ্ছা। তাহলে এই যে এনথালপি ফরমেশন ব্যাপারটা হয়ে গেল, এবারে চলে আসছি নেক্সট যেটা আমরা কি বলেছিলাম যে, যে রিঅ্যাকশনটাকে কনসিডার করছি তার মতো করে ডেফিনিশন গুলো পাল্টে যাচ্ছে। তাই তো? তাহলে এনথালপি ফরমেশনটাকে বললাম। তাহলে এনথালপি ফরমেশনের কনটেক্সটে যে জিনিসগুলো অ্যাকচুয়ালি ইম্পোর্টেন্ট সেটা হচ্ছে যে কম্পাউন্ডটাকে তৈরি করব সেটাকে ১ মোল তৈরি করব। কোথা থেকে তৈরি করব? ফ্রম দ্য রিকুইজিট অ্যামাউন্ট অফ এলিমেন্টস ইন দ্য স্টেবল স্টেট অফ এগ্রিগেশন, এবং যেটা ইম্পোর্টেন্ট পয়েন্ট যে রিঅ্যাক্ট্যান্ট এবং প্রোডাক্ট প্রত্যেকে তাদের রেসপেক্টিভ স্ট্যান্ডার্ড স্টেটে থাকবে। তাহলে তুমি স্ট্যান্ডার্ড মোলার এনথালপি ফরমেশনটাকে পেয়ে যাবে। এইটা। আর যেকোনো এলিমেন্টের স্ট্যান্ডার্ড মোলার এনথালপি ফরমেশনটাকে তোমায় 0 ধরে নিতে হচ্ছে। এটা। আর এবারে চলে এসে এনথালপি অফ কম্বাশন। আমি একবারে সরাসরি চলে আসছি যে স্ট্যান্ডার্ড মোলার এনথালপি অফ কম্বাশন। একদমই মানে মোলার এবং স্ট্যান্ডার্ড। আগেরটা কি? এনথালপি অফ ফরমেশন, তারপরে মোলার এনথালপি অফ ফরমেশন, তারপরে স্ট্যান্ডার্ড মোলার এনথালপি অফ ফরমেশন, এইভাবে এগিয়েছিলাম। এখন তা নয়, একদম সরাসরি চলে আসছি স্ট্যান্ডার্ড মোলার এনথালপি অফ কম্বাশন। ইট ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দ্য চেঞ্জ ইন এনথালপি when 1 mole of a compound is burned in presence of requisite amount of oxygen and all the reactants products are in their respective standard state. তাহলে তুমি এখান থেকে এটা ইম্পর্টেন্ট যে যার কম্বাশনটা তুমি দেখবে, মানে যাকে তুমি পোড়াবে সেইটা নেবে ১ মোল। আগেরটা যখন এনথালপি ফরমেশন বলেছিলাম, এই রিঅ্যাক্ট্যান্ট গুলোকে ১ মোল টা ১ মোল নেবে এরকম ব্যাপারটা না। মানে যাকে তৈরি করছো তাকে তুমি ১ মোল নেবে। এক্ষেত্রে যার কম্বাশনটা তুমি দেখছো তাকে তুমি ১ মোল নেবে। যেমন এজ ফর এক্সাম্পল এনথালপি অফ কম্বাশন অফ মিথেন যদি তুমি দেখো, কোন রিঅ্যাকশনটাকে তোমাকে কনসিডার হচ্ছে? না মিথেন সেই রিকুইজিট অ্যামাউন্ট অফ অক্সিজেনের সঙ্গে রিঅ্যাকশন করে কার্বন ডাই অক্সাইড তৈরি করছে এবং জল তৈরি হচ্ছে। ঠিক আছে? এইটা। তাহলে মানে এখানে দেখো যাকে পোড়াচ্ছে সেটাকে ১ মোল নিয়েছে। তাহলে এই রিঅ্যাকশনের জন্য এনথালপি চেঞ্জ, এটাকে এনথালপি অফ কম্বাশন অফ মিথেন। আচ্ছা। দেখো এখানে একটা জিনিস বলি, সাপোজ উই ওয়ান্ট টু ডিটারমাইন দ্য স্ট্যান্ডার্ড মোলার এনথালপি অফ ফরমেশন অফ মিথেন। ধরো স্ট্যান্ডার্ড মোলার এনথালপি অফ ফরমেশন অফ মিথেন ধরো আমি জাস্ট করতে চাইছি। তাহলে এই রিঅ্যাকশনটাকে কনসিডার করতে হবে। কার্বন গ্রাফাইট প্লাস 2H2 গ্যাস থেকে CH4 গ্যাস। এর প্রবলেম হচ্ছে এই রিঅ্যাকশনটাকে না এক্সপেরিমেন্টালি করা খুব ডিফিকাল্ট। কারণ কার্বনের সঙ্গে যখন হাইড্রোজেনের রিঅ্যাকশন তুমি করবে তখন মিথেন ছাড়াও আরো অনেক রকম হাইড্রোকার্বন তৈরি হয়ে যেতে পারে। তার মানে স্পেসিফিক্যালি এই রিঅ্যাকশনটাকে এক্সপেরিমেন্টালি করবে এবং সেখান থেকে এনথালপি চেঞ্জ ক্যালকুলেট করবে এবং সেটাকে বলবে স্ট্যান্ডার্ড মোলার এনথালপি ফরমেশন অফ মিথেন, এটা কিন্তু ঠিক না। মানে এটা করতে পারবে না। সেই জন্য আমরা হেসেস ল অফ কনস্ট্যান্ট হিট সামেশন এর সাহায্য নিতে পারি। হুম? হ্যাঁ। Like, but this reaction cannot be performed experimentally as the other saturated and unsaturated hydrocarbons will be formed together with CH4. It is the enthalpy of combustion of methane that can be utilized to find the enthalpy of formation of methane. দেখো কেমন করে দেখো, তো আমি কি বললাম যে এনথালপি অফ ফরমেশন অফ মিথেন তুমি সরাসরি করতে পারবে না, কিন্তু মিথেনকে নিয়ে পিওর মিথেনকে নিয়ে কম্বাশনটা তুমি করতে পারছো। এবারে এনথালপি অফ কম্বাশন অফ মিথেন এই ডেটাটা কেমন করে এনথালপি অফ ফরমেশন অফ মিথেন পেতে সাহায্য করছে তুমি দেখো। তো আমি ৩ টে রিঅ্যাকশন কনসিডার করব। এখানে এনথালপি অফ ফরমেশন অফ কার্বন ডাই অক্সাইড দেখব, যেখানে কার্বন গ্রাফাইট প্লাস O2 গ্যাস মিলে কার্বন ডাই অক্সাইড গ্যাস হলো। এনথালপি অফ ফরমেশন অফ কার্বন ডাই অক্সাইড একটা আছে। এনথালপি অফ ফরমেশন অফ ওয়াটার মলিকিউল আমি নিচ্ছি। আর কি মিথেনের এনথালপি অফ কম্বাশন দেখছি। মিথেন রিকুইজিট অ্যামাউন্ট অফ অক্সিজেনের প্রেজেন্সে কার্বন ডাই অক্সাইড এবং জল তৈরি করছে। আচ্ছা, এবারে এইখান থেকে তুমি এই রিঅ্যাকশনটাকে অ্যাকচুয়ালি কনসিডার করতে হবে। মানে কার্বন গ্রাফাইট প্লাস 2H2 গ্যাস থেকে CH4 গ্যাস।
তো এই রিঅ্যাকশন থেকে এনথালপি চেঞ্জ থেকে ক্যালকুলেট করতে হবে। এটা করার জন্য ১ নম্বর ইকুয়েশন প্লাস ২ নম্বর ইকুয়েশন ইনটু 2 মাইনাস ৩ নম্বর ইকুয়েশন যদি করো, মানে ১ নম্বর ইকুয়েশনটাকে লিখবে, তারপর ২ নম্বর ইকুয়েশনকে ২ দিয়ে গুণ করবে, করে এই ৩ নম্বর ইকুয়েশনটাকে ধরো বাদ দেবে। তাহলে বাদ দিলে তোমার কি হচ্ছে? হুম, বাদ দিলে কি হচ্ছে? দেখো তোমার এই যে মানে এই যে এইটার জন্য এনথালপি চেঞ্জ মাইনাস প্লাস 2 ইনটু এটার জন্য এনথালপি চেঞ্জ মাইনাস এটার জন্য এনথালপি চেঞ্জ করে তুমি এটা পেয়ে যাচ্ছ। তাহলে এটা হচ্ছে এনথালপি অফ ফরমেশন অফ মিথেন তোমার হয়ে গেল। ঠিক আছে? তাহলে এনথালপি অফ ফরমেশন অফ মিথেন দেখো তুমি পরিষ্কার পেয়ে যাচ্ছ। হুম, ঠিক আছে? তাহলে এই যে ডেটাগুলো, হ্যাঁ, মানে এই যে এনথালপি অফ ফরমেশন এবং এনথালপি অফ কম্বাশন যেটা আমি বললাম, এটার উপরে বেস করে তোমাকে কতগুলো নিউমেরিক্যাল প্রবলেম দেয়া হচ্ছে, সেই নিউমেরিক্যাল প্রবলেম গুলো তুমি করবে। ঠিক আছে? এই নিউমেরিক্যাল প্রবলেম গুলোতে উত্তর দেওয়া আছে, সেই উত্তরগুলো তোমাকে করতে হবে। বইয়ে দেখবে অনেক প্রবলেম কষে দেওয়া আছে, কষে দেওয়া প্রবলেম গুলো আগে প্রথমে দেখবে তুমি, তারপরে ইয়ারে পড়া প্রবলেম গুলো দেখবে, তারপরে সমস্ত প্রবলেম হচ্ছে রোবাস্টলি তুমি করার চেষ্টা করবে। তাহলে আমরা এনথালপি অফ ফরমেশন, এনথালপি অফ কম্বাশন বললাম, এবং এনথালপি অফ ফরমেশন অফ কার্বন, এনথালপি অফ ফরমেশন অফ মিথেন, এটাকে কেমন করে এনথালপি অফ কম্বাশন অফ মিথেন এটা দিয়ে জাস্ট মানে এটার হেল্প নিয়ে জাস্ট বের করতে পারা যায়, সেটা আমরা দেখালাম। আচ্ছা, নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে ল্যাটিস এনথালপি এবং সেখান থেকে বর্ন-হেভার সাইকেল। এটা ইনঅর্গানিক কেমিস্ট্রিতে আয়নিক বন্ডিং এর মধ্যে এটা ভালো করে পড়ানো হবে, কিন্তু এটা জাস্ট থার্মোডাইনামিক্স এর কনটেক্সটে কি হচ্ছে সেটা খালি দেখে নেওয়া যায়। প্রথমে ল্যাটিস এনথালপি বলতে আমি কি বুঝছি? ইট ইজ দ্য চেঞ্জ ইন এনথালপি when 1 mole of a crystal is formed from requisite amount of ions in their isolated gaseous state. ধরো তুমি সোডিয়াম ক্লোরাইড ক্রিস্টাল তৈরি করতে চাইছো। তা ১ মোল সোডিয়াম ক্লোরাইড ক্রিস্টাল তুমি তৈরি করবে কোথা থেকে? না, Na+ কে গ্যাসিয়াস অবস্থায় এবং Cl- কে গ্যাসিয়াস অবস্থায় নেবে সেখান থেকে। ঠিক আছে? আর এবারে দিস রিঅ্যাকশন ক্যানট বি পারফর্ম এক্সপেরিমেন্টালি। এই যে রিঅ্যাকশনটা তুমি করছো, মানে ল্যাটিস এনথালপিটা যদি বের করতে হয় তোমাকে তো এই পার্টিকুলার রিঅ্যাকশনটাকে কনসিডার করতে হবে। কিন্তু Na+ কে আইসোলেটেড গ্যাসিয়াস অবস্থায় বা Cl- কে আইসোলেটেড গ্যাসিয়াস অবস্থায় কোথায় বা পাবে? এজন্যই বলা হচ্ছে দিস রিঅ্যাকশন ক্যানট বি পারফর্ম এক্সপেরিমেন্টালি and hence lattice enthalpy cannot be measured directly by experiment. But lattice enthalpy can be evaluated using the Hess's law of constant heat summation. This scheme is known as the Born-Haber cycle. Born-Haber cycle টা এবারে দেখো। বন্ড-হেভার সাইকেল তোমরা মানে 11-12 এও হয়তো পড়েছো, আমি জানি না। গ্র্যাজুয়েশনে তো আয়নিক বন্ডিং এর ক্ষেত্রে সার্টেনলি পড়ানো হবে। তো কি হচ্ছে দেখো যে ল্যাটিস এনথালপি সেটা কি করে বন্ড-হেভার সাইকেল দিয়ে বের করা হচ্ছে যে আমরা যখন সোডিয়াম ক্লোরাইড ক্রিস্টাল তৈরি করছি, তাহলে সোডিয়াম ক্লোরাইড ক্রিস্টালটা যখন তৈরি করব, সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে সোডিয়াম সলিড অবস্থায় আর ক্লোরিন গ্যাসিয়াস অবস্থায় নেচারে পাওয়া যায়। তাহলে তোমাকে স্টার্টিং পয়েন্ট হিসেবে সোডিয়াম সলিড এবং ক্লোরিন গ্যাসিয়াস অবস্থা দিয়ে স্টার্ট করতে হবে। এবার আলটিমেটলি কিন্তু তোমাকে ল্যাটিস এনথালপি বের করতে গেলে Na+ গ্যাস বা Cl- গ্যাস মিলে কিন্তু NaCl গ্যাস, NaCl সলিড, এর জন্য এনথালপি চেঞ্জ ক্যালকুলেট করতে হবে। সেখানে আমি কতগুলো স্টেপসে করছি দেখো। সোডিয়াম সলিড তাকে হিট দিয়ে সোডিয়াম গ্যাস করলে তার জন্য এনথালপি চেঞ্জ হচ্ছে এনথালপি অফ সাবলিমেশন। তারপর সেই সোডিয়াম গ্যাস একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে Na+ তৈরি করলো, অর্থাৎ আয়নাইজেশন এনার্জি তুমি পেলে। আর ক্লোরিন হোমোনিউক্লিক ডায়াটমিক মলিকুল, তাকে প্রথমে ডিসোসিয়েট করতে হবে। ডিসোসিয়েট করার জন্য এনথালপি চেঞ্জ হচ্ছে এনথালপি অফ ডিসোসিয়েশন। তারপরে সেই ক্লোরিন যে অ্যাটম তৈরি করে সেই ইলেকট্রন নিয়ে Cl- তৈরি করে, যেটাকে ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন ক্যাপচার এনথালপি বলা হবে বা এনার্জি বলা হবে। ফাইনালি Na+ এবং Cl- যুক্ত হয়ে NaCl সলিড তৈরি করলো। এবারে এগুলো তুমি যোগ করে ফেলো, তাহলে তোমার দেখবে কেটে কুটে গিয়ে কি হলো না, সোডিয়াম মানে এখানে ১ নম্বর ইকুয়েশন প্লাস ২ নম্বর ইকুয়েশন প্লাস ৩ নম্বর ইকুয়েশনকে হাফ দিয়ে গুণ করবে, প্লাস ৪ নম্বর প্লাস ৫ নম্বর যোগ করে তুমি আলটিমেটলি এই ইকুয়েশনটা পেলে, সোডিয়াম সলিড প্লাস হাফ Cl2 গ্যাস থেকে NaCl সলিড হবে। এবারে এইটা কিন্তু এক্সপেরিমেন্টালি করতে পারা যাবে, কারণ সোডিয়াম সলিড পেতে কোনো অসুবিধা নেই বা ক্লোরিনকে গ্যাস অবস্থায় পেতে কোনো অসুবিধা নেই। তারা রিঅ্যাক্ট করলে সোডিয়াম ক্লোরাইডই তৈরি করবে। কিন্তু এর জন্য এনথালপি চেঞ্জটাকে মাপতে পারলে যাবে। তাহলে এবারে এই যে টোটাল যে মানে হেসের ল অফ কনস্ট্যান্ট হিট সামেশন অনুযায়ী তুমি যখন ডেল্টা এইচ টাকে দেখবে, মানে এই যে ওভারঅল রিঅ্যাকশনের ডেল্টা এইচ টাকে দেখবে, মানে এনথালপি অফ ফরমেশন অফ সোডিয়াম ক্লোরাইড সলিড, সেটা কি হবে না, এই যে এইটার এনথালপি এইটা প্লাস এটা, এটা যে হাফ ইনটু এটা প্লাস এটা প্লাস এটা মিলে এটা হবে। তার মধ্যে দেখো এইটা বাদ দিয়ে ল্যাটিস এনথালপি অফ সোডিয়াম ক্লোরাইডটাকে বাদ দিয়ে বাকি সবকিছু তোমার জানা আছে।
যেটাই যে স্ট্যান্ডার্ড মানে এনথালপি অফ ফরমেশন অফ সোডিয়াম ক্লোরাইড, সেটা হচ্ছে এইগুলো যোগফলের সঙ্গে সমান হচ্ছে ল্যাটিস এনথালপি বাদ দিয়ে বাকি সব জানা আছে, তাহলে এখান থেকে তুমি ল্যাটিস এনথালপি থেকে বের করে ফেলতে পারবে। ঠিক আছে? তো এইটা হচ্ছে তোমার বেসিক্যালি একটা স্কিম অফ বর্ন হেভার সাইকেল, যে বর্ন হেভার সাইকেল দিয়ে তুমি অ্যাকচুয়ালি ল্যাটিস এনথালপি অফ এ ক্রিস্টাল বের করতে পারো। তাহলে তোমাকে জাস্ট কিছু প্রবলেম দেওয়া হচ্ছে যে ওই একই স্কিমটাকে ব্যবহার করে অন্য কিছু আয়নিক কম্পাউন্ড, যেমন ম্যাগনেসিয়াম অক্সাইড, হ্যাঁ, ক্যালসিয়াম অক্সাইড এই ধরনের কম্পাউন্ড বা ক্যালসিয়াম ক্লোরাইড এই ধরনের কম্পাউন্ডে তুমি ল্যাটিস এনথালপিটা বের করার স্কিমটাকে লিখবে। ঠিক আছে, বোঝা গেল এই পর্যন্ত? হ্যাঁ স্যার। হুম, হ্যাঁ। আচ্ছা, এবারে দেখো এইটা এইটা খুব ভালো করে একটু শেখার চেষ্টা করবে, যেটা কেমিস্টদের পক্ষে খুব ইম্পর্টেন্ট। একটা বন্ড ডিসোসিয়েশন এনথালপি এন্ড অ্যাভারেজ বন্ড এনথালপি। দেখো, বন্ড ডিসোসিয়েশন এনথালপি ইজ দ্য চেঞ্জ ইন এনথালপি for the homolytic cleavage of a particular bond in a particular chemical environment. তাহলে বন্ড ডিসোসিয়েশন এনথালপি যখন বলছো তখন সার্টেনলি হোমোলাইটিক ফিশন হতে হবে। ধরো HCl, সে এইচ ডট সিএল ডটই তো আমাকে ভাঙতে হবে। এইচ প্লাস এবং সিএল মাইনাস হিসেবে ভাঙলে যে এনার্জি চেঞ্জটা হবে সেটা কিন্তু বন্ড ডিসোসিয়েশন এনথালপি নয়। তাহলে বন্ড ডিসোসিয়েশন এনথালপি ইজ দ্য চেঞ্জ ইন এনথালপি ফর দ্য হোমোলাইটিক ক্লিভেজ অফ এ পার্টিকুলার বন্ড ইন এ পার্টিকুলার কেমিক্যাল এনভায়রনমেন্ট। এটা অন দ্য আদার হ্যান্ড অ্যাভারেজ বন্ড এনথালপি সেটা কিন্তু বন্ড ডিসোসিয়েশন এনথালপির সমান নয়। অ্যাভারেজ এনথালপি শুনেই তুমি বুঝতে পারছো, অ্যাভারেজ এনথালপি ওটাকে সিম্পলি বন্ড এনথালপি বলা হয়। সেটা একটা সাম কাইন্ড অফ অ্যাভারেজ অফ দ্য বন্ড ডিসোসিয়েশন এনথালপি, মানে কোন একটা পার্টিকুলার বন্ডকে তুমি সমস্ত কেমিক্যাল এনভায়রনমেন্টে ভাঙবে, তার জন্য এনথালপি চেঞ্জ বিভিন্ন বিভিন্ন হবে, তার একটা অ্যাভারেজ নিতে হবে। তাহলে অ্যাভারেজ বন্ড এনথালপি or simply the bond enthalpy can be defined as the average of change in enthalpies for the homolytic cleavage of a particular bond in all possible chemical environment. The average bond enthalpy or simply the bond enthalpy can be defined as the average of change in enthalpy for the homolytic cleavage of a particular bond in all possible chemical environment. ঠিক আছে? তাহলে প্রথমটা হচ্ছে একটা পার্টিকুলার কেমিক্যাল এনভায়রনমেন্টে, এটা কিন্তু তোমার অল পসিবল কেমিক্যাল এনভায়রনমেন্ট। মানে পরেরটা সাম কাইন্ড অফ এভারেজ। যেমন ধরো ওয়াটার ওএইচ বন্ড এনথালপি তুমি দেখতে চাইছো, জলের যখন তুমি প্রথম ওএইচ বন্ডটা ভাঙছো করে এইচ গ্যাস প্লাস ওএইচ গ্যাস হলো, তার জন্য একটা এনথালপি চেঞ্জ হলো। তারপরে ওএইচটাকে ভেঙে তুমি যখন এইচ প্লাস ও করছো, দেখো পরিষ্কার দুটো এনথালপি চেঞ্জ হচ্ছে আলাদা। তাহলে তোমাকে যেটা করতে, এটা বন্ড ডিসোসিয়েশন এনথালপি। তাই এভারেজ বন্ড এনথালপি কি করতে হবে, এই দুটোকে যোগ করে 2 দিয়ে তোমার ভাগ করতে হবে। এইটা ঠিক একই রকম ভাবে ধরো মিথেনের ক্ষেত্রে বন্ড ডিসোসিয়েশন এনথালপি মানে যে CH4 ভেঙে CH3 প্লাস এইচ হওয়া, CH3 ভেঙে CH2 প্লাস এইচ হওয়া, CH2 ভেঙে CH প্লাস এইচ হওয়া, CH ভেঙে C প্লাস এইচ হওয়া, এই চারটে স্টেপস এর ক্ষেত্রে বিভিন্ন বিভিন্ন এনথালপি চেঞ্জ হচ্ছে। তো এভারেজ এগুলো সব বন্ড ডিসোসিয়েশন এনথালপি। এভারেজ বন্ড এনথালপি হচ্ছে এদেরকে যোগ করে তোমাকে 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এবারে এই কোন একটা যখন রিঅ্যাকশন ঘটে তখন তার যে এনথালপি চেঞ্জটা সেটা বন্ড ডিসোসিয়েশন এনথালপিতে তুমি কেমন করে বুঝবে? কারণ তুমি দেখো এটা তো খুব পরিষ্কার ব্যাপার যে এরকম বলে যে রিঅ্যাকশন থেকে প্রোডাক্ট যদি মোর স্টেবল হয় তাহলে এনার্জি বা এনথালপি রিলিজ হয়ে যায়, তখন সেটা এক্সোথার্মিক হয়। আর রিঅ্যাকশন থেকে প্রোডাক্ট যদি আনস্টেবল হয়, মানে রিঅ্যাকশন বেশি স্টেবল, প্রোডাক্ট যদি কম স্টেবল হয়, তখন তোমাকে এনার্জি কিছুটা দিতে হচ্ছে, প্রসেসটা তখন এন্ডোথার্মিক হয়। তার মানে যেখানে দাঁড়াচ্ছে যে রিঅ্যাকশন এবং প্রোডাক্টের যে স্টেবিলিটি তার উপরে এনথালপি অফ এ রিঅ্যাকশন নির্ভর করে, এবং রিঅ্যাকট্যান্ট প্রোডাক্টের স্টেবিলিটিটা আবার তাদের বন্ড ডিসোসিয়েশন এনথালপির উপরে নির্ভর করে। এটাকে বলা হচ্ছে যে when a reaction takes place some bonds are broken and some new bonds are formed, মানে কিছু বন্ড ভাঙছে, কিছু বন্ড কিন্তু তৈরি হচ্ছে। therefore change in enthalpy for the reaction can be written as ডেল্টা আর এইচ, এটা কি the sum of bond enthalpies of the reactant minus sum of bond enthalpies of the product। এটা খেয়াল রাখবে, এগুলো সব মড, হ্যাঁ, মানে sum of bond dissociation enthalpies for the reactant minus sum of bond dissociation enthalpy of the product। আর in a chemical reaction all the bonds of reactants are not broken at all, some of the bonds are broken and some other bonds are formed to give the product, therefore enthalpy of reaction can also be written as sum of the bond dissociation enthalpies of the bonds broken minus, মানে এতখানি এনার্জি তোমাকে দিতে হলো, minus sum of the bond dissociation enthalpies of the product bonds formed, মানে কিছু বন্ড ভাঙলাম তার জন্য এনথালপির চেঞ্জ আমি যোগ করলাম, মাইনাস কিছু বন্ড প্রোডাক্টের জন্য কিছু বন্ড তৈরি হলো তার জন্য বন্ড এনথালপি, এগুলো আমি কি
যোগ করলাম, করে এটাকে বিয়োগ করলাম, করে এনথালপি অফ দ্য রিঅ্যাকশন তুমি পেয়ে যাবে। তো এখানে খেয়াল রাখবে রিঅ্যাকট্যান্ট মাইনাস প্রোডাক্ট কিন্তু, বা কতগুলো ভাঙছো মাইনাস কতগুলো গড়ছো, উল্টোটা নয়, প্রোডাক্ট মাইনাস রিঅ্যাকট্যান্ট কিন্তু নয়। আর এবারে তুমি ধরো একটা এক্সোথার্মিক রিঅ্যাকশন কনসিডার করছো। তো এক্সোথার্মিক রিঅ্যাকশনের ক্ষেত্রে দেখো এই রিঅ্যাকট্যান্ট ছিল এই প্রোডাক্ট, রিঅ্যাকট্যান্ট থেকে প্রোডাক্ট বেশি স্টেবল হয়ে গেছে। আর এন্ডোথার্মিক রিঅ্যাকশন যখন তুমি কনসিডার করবে তখন রিঅ্যাকট্যান্ট প্রোডাক্ট, রিঅ্যাকট্যান্ট কম স্টেবল, প্রোডাক্ট হচ্ছে বেশি স্টেবল। এবারে এনথালপির চেঞ্জটা হচ্ছে যে এই যে রিঅ্যাকট্যান্টের এই যে প্রোডাক্ট আছে তার যে এনথালপির ডিফারেন্সটা। তাহলে এবারে এনথালপি অফ রিঅ্যাকশন হচ্ছে সবসময় প্রোডাক্ট মাইনাস রিঅ্যাকট্যান্ট হয়। তো এটা দেখো তোমার করসপন্ডিংলি এটা তোমার নেগেটিভ বেরোচ্ছে, আর এটা যে পজিটিভ বেরোচ্ছে। তো এই জন্য এটা এক্সোথার্মিক, এটা হচ্ছে তোমার এন্ডোথার্মিক। এগুলো তুমি জানো, ছোটবেলা থেকেই জানো এগুলো। তাহলে এই এর উপরে নির্ভর করে কতগুলো তোমাকে প্রবলেম দেওয়া হচ্ছে, প্রবলেম গুলো তুমি বাড়িতে আবার কষবে। ঠিক আছে? আচ্ছা, নেক্সট চলে আসছি রেজোনেন্স এনথালপি। The resonance enthalpy can be defined as the difference between the experimental value of enthalpy of formation with resonance and the theoretically calculated value of enthalpy of formation without resonance. In other words, a resonance enthalpy can be defined as the difference between the experimentally observed enthalpies of actual molecule and the theoretically calculated enthalpy of the most stable canonical form. It is observed that greater the number of stable or equivalent canonical forms, higher is the resonance enthalpy. তাহলে তুমি বেঞ্জিনের ক্ষেত্রে দেখো, বেনজিন অ্যাকচুয়ালি কি সেটা রেজোনেন্স হাইব্রিড, সেটা যেখানে রেজোনেন্সটা আছে, তাহলে এক্সপেরিমেন্টাল এনথালপি তুমি পেলে। আচ্ছা, এবারে সেই বেনজিনের ক্ষেত্রে তুমি ধরো ওই বন্ডগুলো তোমার তৈরি হয়েছে, মানে 1,3,5 হেক্সাট্রাইন তৈরি হয়েছে, কিন্তু ডিলোকালাইজেশনটা হচ্ছে না। তো ডিলোকালাইজেশনটা যখন হচ্ছে না তখন তুমি এনথালপিটাকে দেখবে। এবার যেটা হচ্ছে সত্যি সত্যি ডিলোকালাইজেশনটা যখন হচ্ছে, অর্থাৎ যেখানে তোমার রেজোনেন্সটা হচ্ছে, যেখানে কনজুগেশনটা হচ্ছে, তার জন্য এনথালপি মাইনাস হচ্ছে। যখন ওগুলো হচ্ছে না কিন্তু স্ট্রাকচারালি কম্পাউন্ডটা তৈরি হচ্ছে, মোস্ট স্টেবল স্টেটটা তুমি পেয়ে গেছো আর কি। হ্যাঁ, তাদের যে এনথালপির ডিফারেন্সটা সেটা হচ্ছে তোমার রেজোনেন্স এনথালপি। হ্যাঁ, এইটা। আচ্ছা, as for example, if we consider the standard molar enthalpy of formation of ধরো ইথেন, আমাকে এই রিঅ্যাকশনটাকে কনসিডার করতে হবে 2 কার্বন গ্রাফাইট প্লাস 3H2 মিলে C2H6। The standard molar enthalpy of C2H6 is given as কি হবে না 2 ইন্টু সাবলিমেশন এনথালপি অফ কার্বন গ্রাফাইট প্লাস 3 ইন্টু বন্ড এনথালপি অফ এইচএইচ বন্ড মাইনাস 6 ইন্টু বন্ড এনথালপি অফ সিএইচ বন্ড প্লাস বন্ড এনথালপি অফ সিসি বন্ড। মানে এখানে কি হচ্ছে দেখো, যে তুমি যখন ওই এনথালপি ফরমেশন ক্যালকুলেট করছো বন্ড এনথালপি দিয়ে, যে কার্বনকে অ্যাকচুয়ালি নিতে হতো তোমার, মানে বন্ড এনথালপি যখন বলছে কার্বনকে গ্যাসিয়াস অবস্থা নিতে হবে, কার্বন গ্রাফাইট থেকে কার্বনকে গ্যাসিয়াস অবস্থা নিতে গেলে সাবলিমেশন এনথালপি একটা লাগবে, তাহলে 2 ইন্টু সাবলিমেশন এনথালপি প্লাস এখানে হচ্ছে তোমার এইচএইচ বন্ডকে ভাঙতে হচ্ছে, তাহলে 3 ইন্টু বন্ড এনথালপি অফ এইচএইচ বন্ড। তারপরে তৈরি হচ্ছে কত, কার্বন হাইড্রোজেন বন্ড তৈরি হবে 6টা, আর কার্বন কার্বন বন্ড তৈরি হবে একটা। তাহলে এই যে ডিফারেন্সটা, সেটাই হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড মোলার এনথালপি ফরমেশন অফ C2H6। এক্সপেরিমেন্টালি ভ্যালুটা কত, এক্সপেরিমেন্টাল ভ্যালুটা কিন্তু -453.45 কিলোজুল পার মোল। সেখানে রেজোনেন্স এনথালপিটা কি হবে, এই এক্সপেরিমেন্টাল ভ্যালু মাইনাস থিওরিটিক্যাল ভ্যালু, এই ডিফারেন্সটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি রেজোনেন্স এনথালপি। ঠিক আছে? তো এর মতো করে তোমাকে কতগুলো প্রবলেম এখানে দেওয়া হচ্ছে। আর এবারে চলে আসে এনথালপি অফ নিউট্রালাইজেশন। এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। যখন অ্যাসিড বেস নিউট্রালাইজেশন রিঅ্যাকশন তুমি কনসিডার করো, আলটিমেটলি যেটা ঘটে সেটা হচ্ছে H প্লাস অ্যাকোয়াস আর OH মাইনাস অ্যাকোয়াস তারা মিলে তোমার জল তৈরি হচ্ছে। তাই যে H প্লাস অ্যাকোয়াস এবং OH মাইনাস অ্যাকোয়াস তারা মিলে যে জল তৈরি হচ্ছে, তার জন্য কি এনথালপির চেঞ্জটা, সেটাকে বলা হচ্ছে এনথালপি অফ নিউট্রালাইজেশন। তার মানে স্ট্যান্ডার্ড মোলার এনথালপি অফ নিউট্রালাইজেশন, মানে এটা হেডিং দিতে হচ্ছে, মানে ইট ইজ দ্য চেঞ্জ ইন এনথালপি when 1 mole of H plus aqueous combines with 1 mole of aqueous OH minus to form 1 mole of undissociated water। মানে H plus aqueous plus OH minus aqueous মিলে জল তৈরি হয়, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড মোলার এনথালপি অফ নিউট্রালাইজেশন, এবং তার ভ্যালুটা হচ্ছে -55.84 কিলোজুল পার মোল হয়। আর এবারে স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস যখন তুমি রিঅ্যাকশনস করবে, স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস নিউট্রালাইজেশন রিঅ্যাকশন যদি কনসিডার করো, তাহলে আমি NaOH এর সঙ্গে HCl এর রিঅ্যাকশন তুমি কনসিডার করছি, যেখানে HCl এমনি এমনি ভেঙে থাকে, আর NaOH এমনি এমনি ভেঙে থাকে বলে HCl কে ভাঙার জন্য, ভেঙে H প্লাস এবং Cl মাইনাস তৈরি করার, বা NaOH কে ভেঙে Na প্লাস এবং OH মাইনাস তৈরি করার জন্য কোনো আলাদা এফোর্ট দিতে হচ্ছে না। তার মানে যে কোনো স্ট্রং অ্যাসিড স্ট্রং বেসের ক্ষেত্রে এই সিচুয়েশন,
তাদেরকে ডিসোসিয়েট করানোর জন্য আলাদা করে এনার্জি দিতে হয় না। তখন আল্টিমেটলি যেটা হবে যে ওই H+ এবং OH- জুড়ে গিয়ে জল তৈরি হবে, সেইটুকু কনসিডার করলেই তোমার চলে। সেখানে যেকোনো স্ট্রং অ্যাসিড, স্ট্রং বেস, যার ক্ষেত্রে যেকোনো কন্ডিশনে কমপ্লিট ডিসোসিয়েশন পসিবল, তাদের জন্য হচ্ছে স্ট্যান্ডার্ড মোলার এনথালপি অফ ফরমেশনটা কনস্ট্যান্ট হবে এবং সেটা হচ্ছে -55.84 কিলোজুল পার মোল, বা কিলো ক্যালোরিতে বললে -13.36 কিলো ক্যালোরি পার মোল, এইটা। কিন্তু উইক অ্যাসিড, উইক বেস যখন নিউট্রালাইজেশন তুমি কনসিডার করবে, তখন কিন্তু ব্যাপারটা তো সহজ নয়। কারণ উইক অ্যাসিড এবং উইক বেস তাকে ভাঙার জন্যও কিন্তু তোমার একটা আলাদা এনার্জি লেগে যাচ্ছে। যেমন ধরো ফর এক্সাম্পল, ধরো আমি HCN ভার্সেস NOH রিঅ্যাকশনটাকে কনসিডার করছি। আচ্ছা, HCN এর ক্ষেত্রে যেটা হচ্ছে যে, মানে তুমি যখন HCN টাকে ভাঙছি করে H+ অ্যাকোয়াল এবং CN- অ্যাকোয়াস করছো, এর জন্য কিন্তু একটা এনথালপি অফ আয়নাইজেশন তোমার লেগে যাচ্ছে। কারণ এটা HCl এর মতো এমনি, এমনি ভেঙে থাকে না অ্যাকোয়াস সলিউশনে। ভাঙতে গেলে এটা উইক অ্যাসিড বলে তোমাকে একটা এনার্জি দিতে হয়। তারপরে এই H+ এর সঙ্গে ধরো NOH থেকে যে OH- পেয়ে তাদের যোগ করলে তুমি জল তৈরি করলে। তাই তো এনথালপি অফ নিউট্রালাইজেশন হলো। তাহলে এবারে দেখো, তাহলে আল্টিমেটলি HCN এর সঙ্গে যখন তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড রিঅ্যাকশন করছো, HCN সে ডিসোসিয়েট করে থাকে না, আর সোডিয়াম হাইড্রোক্সাইড কিন্তু ডিসোসিয়েট করে থাকে। তারা রিঅ্যাক্ট করে কি সোডিয়াম সায়ানাইড তৈরি করেছে, যে বেসিক্যালি স্ট্রং ইলেকট্রোলাইট পুরো ভেঙে থাকবে, প্লাস জল তৈরি করবে। তাহলে এবারে কথাটা হচ্ছে যে এই যে এই এই যে ১ নম্বর ইকুয়েশন, HCN ভেঙে গিয়ে H+ এবং Cl- হওয়া, ২ নম্বর ইকুয়েশন, এই দুটোকে যোগ করলে তবেই তুমি থার্ডটাকে পাবে। স্টেপ 1 এবং স্টেপ 2 যোগ করে তুমি থার্ডটাকে পাবে। তার মানে পরিষ্কার বোঝা গেল কি? এই x প্লাস এটা, সেটা হচ্ছে এনথালপি অফ দ্য রিঅ্যাকশন এর সঙ্গে সমান। তাহলে এনথালপি অফ আয়নাইজেশনটা হবে কত? এই এনথালপি অফ দ্য রিঅ্যাকশন মাইনাস হচ্ছে এনথালপি অফ স্ট্যান্ডার্ড মোলার এনথালপি অফ নিউট্রালাইজেশন। এই তুমি সেখান থেকে এটা পেয়ে গেলে। তাহলে এখানে যেমন আমি শুধুমাত্র অ্যাসিডটাকে উইক নিয়েছি, বেসটাকে স্ট্রং নিয়েছি। কেউ হয়তো উল্টোটাকে করতে পারত। অ্যাসিডটাকে স্ট্রং নিয়ে বেসটাকে উইক করতে পারত। বা কখনো, কখনো দুটোকেই সে উইক করতে পারে। দুটোকেই যদি উইক করে, দুজনের জন্যই কিন্তু আলাদা করে তোমার এনথালপি অফ আয়নাইজেশনটা লাগবে। ঠিক আছে? তাহলে স্ট্রং অ্যাসিড, স্ট্রং বেস যখন নিউট্রালাইজেশন করবে, প্রত্যেক ক্ষেত্রে স্ট্যান্ডার্ড বলার এনথালপি অফ নিউট্রালাইজেশন যেটা কনস্ট্যান্ট, সেটা হচ্ছে 55.84 কিলোজুল পার মোল। কিন্তু যদি উইক অ্যাসিড স্ট্রং বেস, বা স্ট্রং অ্যাসিড উইক বেস, বা উইক অ্যাসিড উইক বেস করো, তখন কিন্তু ওই আয়নাইজ করার জন্য আলাদা একটা এনথালপি তোমাকে দিতে হবে, সেটাকে মাথায় রাখবে। হ্যাঁ? তাহলে সেই পার্টিকুলার এনথালপি নিউট্রালাইজেশনটা কনস্ট্যান্ট তুমি বলতে পারবে না। কারণ এই ভাঙার জন্য একটা অ্যাডিশনাল এনার্জি তোমার লেগে যাচ্ছে। আবার এখানে দেখুন, এই যে স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস যখন কনসিডার করছি, যেটা বলছিলাম HCl আর NaOH, HCl সে পুরোপুরি ভেঙে থাকছে, NaOH সে পুরোপুরি ভেঙে থাকছে, তার জন্য আলাদা করে তোমাকে এনার্জি দিতে হচ্ছে না। করে দেখো সোডিয়াম ক্লোরাইড প্লাস জল তৈরি হলো। হ্যাঁ, আল্টিমেটলি দুদিক থেকে তুমি যদি Na প্লাস আর Cl- গুলোকে বাদ দিয়ে দাও, তার মানে H+ প্লাস OH- মিলে জল তৈরি হলো। এটা যেকোনো স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস রিঅ্যাকশনের ক্ষেত্রেই এটা সত্যি হবে। কারণ এনথালপি অফ রিঅ্যাকশন এনথালপি অফ নিউট্রালাইজেশন এর ক্ষেত্রে সমান। আর এর উপরে বেস করে কতগুলো নিউমেরিক্যাল প্রবলেম দেওয়া হয়েছে, এটা করবে। আর লাস্ট যেটা আমরা করব, সেটা হচ্ছে এনথালপি অফ ডাইলিউশন। আর এনথালপি অফ ডাইলিউশন আর এনথালপি অফ সলিউশন দুটো অপোজিট জিনিস। এনথালপি অফ ডাইলিউশন মানে হচ্ছে তোমার বেসিক্যালি, ধরো কোনো একটা পার্টিকুলার কনসেন্ট্রেশন আর একটা সলিউশন আছে। এবারে আমি কি করছি না, সলভেন্ট এড করে তাকে ডাইলিউট করছি। না, হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনে নিয়ে, তার জন্য কি এনথালপির চেঞ্জটা, সেটা হচ্ছে এনথালপি অফ ডাইলিউশন। It is the change in enthalpy to dilute a particular solution by adding 1 mole of solvent. Enthalpy of dilution depends on the way by which the solvent is added. This is very, very important. যে যখন তুমি ওই 1 মোল সলভেন্টকে এড করছো, সেটা কুইকলি এড করছো না ধীরে, ধীরে এড করছো, তার উপরে কিন্তু নির্ভর করে এনথালপি অফ ডাইলিউশনটা। যেমন ধরো আমি এক্সাম্পল বলছি, যে ধরো সালফিউরিক অ্যাসিড ছিল, সেখানে তুমি 1 মোল জল হুস করে দিয়ে দিলে, আর ১ মোল জলকে সাইড দিয়ে আস্তে, আস্তে, আস্তে করে দিলে, তুমি পরিষ্কার দেখেছো দুজনের ক্ষেত্রে যে হিটিংটা আলাদা হচ্ছে, তার এনথালপি অফ ডাইলিউশনটা আলাদা হচ্ছে। আর এবারে যদি এরকম করা হয় যে আমি সলভেন্টটা খুব অল্প পরিমাণ আস্তে, 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 আস্তে এড করলাম, তাহলে এই যে ডিফারেনশিয়াল যে চেঞ্জটা হচ্ছে ডেল্টা H বাই ডেল M এট কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসার, সেটা হচ্ছে ডিফারেনশিয়াল এনথালপি অফ ডাইলিউশন। When a small amount of the solvent is added such that change in enthalpy is very small, equal to d of delta H, then differential enthalpy of solution is given as delta H by del M at constant temperature pressure. এইটা। আর তা না করে যদি একদম এক ধাক্কায় তুমি ১ মোল সলভেন্ট এড করে দাও, তাহলে সেটা হবে ইন্টিগ্রাল এনথালপি অফ ডাইলিউশন, এবং সেটাকে তুমি জাস্ট ডেল্টা H বাই M দিয়ে জাস্ট লিখতে পারো। এবারে ডেল্টা H ভার্সেস M যদি তুমি প্লট করো, মানে মোলার এনথালপি অফ ডাইলিউশন ভার্সেস
মানে মোলারিটি যদি তুমি প্লট করো তাহলে এরকম টাইপের দেখতে হবে। মানে পরিষ্কার দেখতে হবে। প্রথম দিকটা স্ট্রেট লাইন, হ্যাঁ? তো তার ক্ষেত্রে ডেল্টা এইচ বাই এমও যা হবে, আর ডেল্টা এইচ বাই ডিএনএম এট কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসারটা ঠিক একই হবে। কিন্তু পরের দিকে তুমি পরিষ্কার বুঝতে পারছো যে তোমার ডেল্টা এইচ বাই এম এবং তার করসপন্ডিং স্লোপটা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে এনথালপি অফ ডাইলিউশন। ঠিক একই রকম এনথালপি অফ সলিউশন। তাহলে এনথালপি অফ ডাইলিউশনের ক্ষেত্রে কি হচ্ছে, একটা সলিউশন ছিল একটা পার্টিকুলার কনসেন্ট্রেশনে, তুমি কি করছো না 1 মোল সলভেন্ট এড করছো। এখন তার বদলে তুমি কি করবে, না একটা পার্টিকুলার কনসেন্ট্রেশনে সলিউশন ছিল, সেখান থেকে তুমি 1 মোল সলিউট এড করবে। সেখান থেকে আসবে হচ্ছে এনথালপি অফ সলিউশন। তাহলে মোলার এনথালপি অফ সলিউশন ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য change in enthalpy when 1 mole of solute is added to a solution to increase its concentration. Enthalpy of solution depends on the way by which the solvent is added. একদম একই রকম ভাবে, if 1 mole of solute is added to a huge volume of solvent such that change in concentration is negligibly small, then the change in enthalpy is known as the differential enthalpy of solution. When a small amount dm of the solute is added such that change in enthalpy is very small, equal to d of delta H, then the differential enthalpy of solution is given as এইটা। ঠিক আছে? এবং ওই একই রকম দেখো পুরো ব্যাপারটা, মানে এনথালপি অফ ডাইলিউশন আর এনথালপি অফ সলিউশন একদম পিটোপিটি চলে। একটা হচ্ছে একটা পার্টিকুলার সলিউশনের কনসেন্ট্রেশন, পার্টিকুলার কনসেন্ট্রেশন সলিউশন আছে, আমি সলভেন্ট অ্যাড করে তার কনসেন্ট্রেশনটা কমাবো, আর একটা সলিউট অ্যাড করে তার কনসেন্ট্রেশনটা বাড়াবো। পুরোটাই যদি খুব স্লোলি করা হয়, হ্যাঁ? যাতে করে হচ্ছে তোমার এক ধাক্কায় কনসেন্ট্রেশনের চেঞ্জটা হচ্ছে নেগলিজিবলি স্মল হচ্ছে, তখন সেগুলো সব ডিফারেনশিয়াল অ্যামাউন্ট। আর যদি তা না করে যা রোবাস্টলি হচ্ছে, তুমি ধরো এম মোল একটা সলিউট এড করে দিও, তার জন্য এনথালপিটা ডেল্টা এইচ হলো, ডেল্টা এইচ বাই এম হয়ে গেল তোমার ইন্টিগ্রাল এনথালপি অফ সলিউশন। এগুলো আছে। ঠিক আছে? তাহলে মানে এনথালপি অফ ডাইলিউশন, এনথালপি অফ সলিউশনটা তুমি বুঝে গেলে। আচ্ছা, আচ্ছা, এবং তার মতো করে কতগুলো প্রবলেম তোমাকে তো বলে দেওয়া হয়েছে। এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে আরকি, এনথালপি অফ সলিউশনের একটা এক্সাম্পল দিয়ে দেওয়া হয়েছে। হুম। আর এনথালপি অফ অ্যাটমাইজেশন, এটা খুব সহজ ব্যাপার। যে তুমি বেসিক্যালি enthalpy of atomization can be defined as the change in enthalpy to produce 1 mole of atoms in the gaseous atomic state from the element in the standard state. মানে কোনো একটা এলিমেন্ট আছে, ধরো যে কোনো এলিমেন্ট, সেটা তোমার একটা ডায়াটমিক মলিকুল, হাইড্রোজেন গ্যাস, অক্সিজেন গ্যাস, নাইট্রোজেন গ্যাস হতে পারে, অথবা তোমার কোনো একটা সলিড যে বেসিক্যালি এগ্রিগেট করে থাকে, কার্বন গ্রাফাইট হতে পারে, কার্বন ডায়মন্ড হতে পারে, ইত্যাদি ইত্যাদি। এবার আমাকে যেটা করতে হবে যে ওখান থেকে অ্যাটম পেতে হবে। তাহলে অ্যাটম পাওয়ার জন্য তোমাকে যে এনার্জিটা দিতে দিতে হচ্ছে আরকি, সেটা এনথালপি অফ অ্যাটমাইজেশন। ঠিক আছে? এইটা। তো সেই এনথালপি অফ অ্যাটমাইজেশনটা, হ্যাঁ, সেটা জাস্ট এটা, তার মানে আমি যে কখনো কোয়েশ্চেন পড়েনি, কিন্তু এখন কম্বিনেশন জন্য বললাম। তাহলে enthalpy of atomization of the elements are determined from spectroscopic measurement and some thermal data. Atomization enthalpy of carbon, graphite, hydrogen gas, এই কতগুলো ভ্যালু তোমার এখানে বলে দেওয়া হয়েছে। কার্বন, গ্রাফাইট, হাইড্রোজেন গ্যাস, অক্সিজেন গ্যাস, নাইট্রোজেন গ্যাস এবং ক্লোরিন গ্যাস রেসপেক্টিভলি হচ্ছে 170.9, 52.1, 59.6, 113.000 and 28.9 কিলোক্যালোরি পার মোল রেসপেক্টিভলি। ঠিক আছে? তার মতো করে একটা নিউমেরিক্যাল প্রবলেম আবার দেওয়া হয়েছে। তাহলে দেখো, তাহলে আমরা টোটাল কি করলাম আজকে? Now, in this lecture, we have discussed the change in enthalpy in various processes. সেখানে আমরা কি আলোচনা করেছি? না, এনথালপি অফ ফরমেশন, এনথালপি অফ হাইড্রোজেনেশনটা এখানে বলা হয়নি, সরি। হাইড্রোজেনেশনটা কিছুই না, ধরো একটা অ্যালকিন আছে, CH2 CH2 মানে ইথিলিন আছে। সে হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে তৈরি করলে করে ইথেন তৈরি করলো। তার জন্য কি এনথালপি অফ হাইড্রোজেনেশন। আর উল্টো দিকে ধরো একটা অ্যালকেন আছে, সেখান থেকে হাইড্রোজেন বেরিয়ে গেল, বেরিয়ে গিয়ে অ্যালকিন এবং হাইড্রোজেন তৈরি করলো, সেটা কি এনথালপি অফ ডিহাইড্রোজেনেশন। সেটা আমাদের বলা হয়নি, সেটা তুই ওই আসলে নামগুলো জানলে তুমি বুঝতে চাইবে যে কোনটা অ্যাকচুয়ালি বলতে চাওয়া হচ্ছে। আচ্ছা, ল্যাটিস এনথালপি বন্ড এবার সাইকেল, বন্ড ডিসোসিয়েশন এনথালপি, এভারেজ বন্ড এনথালপি নিয়ে আলোচনা করেছি, রেজোনেন্স এনথালপি বলেছি, এনথালপি অফ নিউট্রালাইজেশন বলেছি, এনথালপি অফ সলিউশন ডাইলিউশন বলেছি, আর এনথালপি অফ অ্যাটমাইজেশন বলেছি। ঠিক আছে? এছাড়া আরো কিছু রকমের এনথালপি থাকতে পারে, এনথালপি অফ ক্রিস্টালাইজেশন, এনথালপি অফ প্রেসিপিটেশন, এনথালপি অফ হাইড্রেশন, ইত্যাদি ইত্যাদি আছে, বা এনথালপি অফ সলভেশন। এগুলো ঠিক আছে, নাম থেকে তুমি বুঝে যেতে পারছো এগুলো অ্যাকচুয়ালি কি মানে করছে। এখানে আর ওটাকে আলাদা করে আমি বলিনি আর। তাহলে এই হচ্ছে তোমার যে জিনিসটা আমাদের অ্যাকচুয়ালি পড়ানোর কথা ছিল। এই হচ্ছে তোমার ফার্স্ট অফ থার্মোডাইনামিক্স অ্যাকচুয়ালি শেষ হয়ে যাওয়া। হ্যাঁ? তাহলে আমি ওই থার্মোকেমিস্ট্রিকে দুটো লেকচার খুব কুইকলি বলে দিলাম। আজকের যে ক্লাসে একদম খুব সহজ সহজ জিনিস ছিল,
এখান থেকেই এনথালপি নিউট্রালাইজেশন, বর্ন এবার সাইকেল বের করে ল্যাটিস এনথালপি বের করা, এইসব নিয়ে পরীক্ষায় তোমার কোশ্চেন আসতে পারে। এক সেকেন্ড ধরো। হ্যাঁ, যেটা বলছিলাম যে এই থার্মোকেমিস্ট্রি চ্যাপ্টারটা খুব সহজ, কিন্তু এই হেসেস ল অফ কনস্ট্যান্ট হিট সামেশন দিয়ে যখন নিউমেরিক্যাল প্রবলেম গুলো পড়ে দেখবে বেশ বড় বড় ক্যালকুলেশন হয়, আর ডেটা গুলো খুব বড় বড় হয়। হ্যাঁ, সেই ক্যালকুলেশন গুলো ঠিক ঠিক করে করবে, নাহলে আদারওয়াইজ ওই তো কিছু ছোট ছোট ডেফিনেশন আর নিউমেরিক্যাল প্রবলেম এখান থেকে আসে মূলত হচ্ছে কার্চস ল থেকে। হ্যাঁ, কার্চস ইকুয়েশন থেকে, এখান থেকে নিউমেরিক্যাল প্রবলেম একদম খুব রেগুলার বেসিসে আসে। হেসেস ল অফ কনস্ট্যান্ট হিট সামেশনটাকে কাজে লাগিয়ে সেখান থেকে নিউমেরিক্যাল প্রবলেম আছে। এই দুটো জায়গা আছে যেখান থেকে নিউমেরিক্যাল প্রবলেম আসে। আর ছোটখাটো দেখবে বেশ কিছু প্রবলেম আছে, যে প্রবলেমগুলো বইয়ে খুব ভালো করে ধরা আছে এবং সেটাকে ঠিক ঠিক করে সলভ করা আছে। এটা একটুখানি দেখে নেবে এটা। তাহলে আমরা দেখো ওই মানে পার্টিকুলারলি ক্যালকাটা ইউনিভার্সিটি যাদের যাদের আছে আর কি, তাদের মানে আমি ওই নভেম্বর টার্গেট করেছিলাম। নভেম্বরের মধ্যে আমি যেটা অনলাইনে থার্মোডাইনামিক্স পার্টটাকে শেষ করে ফেললাম। আদার দ্যান ক্যালকাটা ইউনিভার্সিটি যারা, তাদের এরপরে যে পার্টটা আছে সেটাকে আমি ভিডিও হিসেবে দিয়ে দিয়েছি। হ্যাঁ, তোমরা ওভারঅল যাদের খুব তাড়াতাড়ি পরীক্ষা, তারা জাস্ট ওভারঅল থার্মোডাইনামিক্সটাকে ভালো করে একটুখানি দেখে নাও, লেকচার ভিডিওগুলো শোনো, পিডিএফ গুলোকে দেখো। হ্যাঁ, খুব বেশি আমি এবারে নিউমেরিক্যাল প্রবলেম করা স্টার্ট করব। হ্যাঁ, মানে টোটাল থার্মোডাইনামিক্স এবং ওদিকে কেমিক্যাল কাইনেটিক্স এর কোশ্চেন অ্যান্সার অফলাইনে অলরেডি আমরা করতে আরম্ভ করেছি। আমি কেমিক্যাল কাইনেটিক্স এর একটা ক্লাস এখন অনলাইনে নিতে থাকবো। আর আহ, এতে অফলাইনে তোমার এই থার্মোডাইনামিক্স এর কোশ্চেন অ্যান্সার করাতে থাকবো। কোশ্চেন অ্যান্সার, নিউমেরিক্যাল প্রবলেম এগুলোকে করাতে থাকবো। করে এবারে যারা ধরো অফলাইন ক্লাসটাকে করো না, শুধু অনলাইন ক্লাসটাকে করো, হ্যাঁ, তারা এরপরে বেসিক্যালি কেমিক্যাল কাইনেটিক্স এর ক্লাস তোমরা করবে। আর যাদের এতে থার্মোডাইনামিক্স এর যে তোমার যে পিভিএসসি মানে পিভিএসসি যে কোশ্চেনের সলিউশন টলিউশনের বইয়ে প্রচুর করা আছে, তারপরে যেগুলো অ্যাডিশনাল আমরা করবো সেগুলো আমরা দেখবে তোমাদের ওই ওদেরকে পড়ানোর পরে ছবি তুলে তোমার গ্রুপে টুপে পাঠিয়ে দিচ্ছি আর কি। এইভাবে করে দেখবে ওভারঅল তুমি জিনিসটা একবার দুবার তিনবার করে দেখো 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 ওভারঅল ধারণা হয়ে যাবে। তারপরে আমি তো সবসময় আছি, আমি মানে আরো অনেক এক্সট্রা ক্লাস দেবো। যাদের ডাউটস আছে বলবে, ওগুলোকে ক্লিয়ার করে দেওয়া যাবে। ঠিক আছে? তা বলো। স্যার হ্যাঁ, স্যার আমাদের গ্যাসিয়াস স্টেটের ভিডিও পাঠিয়ে দেবেন? হ্যাঁ, আমি পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ স্যার। হ্যাঁ। আচ্ছা, গেসিয়াস টেস্ট আমি ভেবেছিলাম যে আমি পুরোটাকে করিয়ে দেবো এর মধ্যে। কিন্তু আসলে যেটা হচ্ছে যে এইগুলো করতে এতটা সময় লেগে যাচ্ছে। গেসিয়াস টেস্টটা তো ক্যালকুলেশন যদি পরের সেমিস্টারে আছে। হ্যাঁ, তখন তুমি একবার আরেকবার শিখে নেবে। এখন পরীক্ষার জন্য আমি পুরো জিনিসটা একবার দিয়ে দিচ্ছি। সেটাকে ভালো করে পড়ো, বইটাকে ফলো করো। হ্যাঁ, করে দেখবে বইয়ে খুব ভালো করে লেখা আছে, খুবই যত্ন করে লেখা আছে। আর কলেজে তো মোটামুটি একটু পড়িয়েছে। হ্যাঁ, সেইটা এই টোটাল হেল্পটাকে নিয়ে না ঠিক ঠিক করে পরীক্ষাটা দিয়ে দাও। হুম, তারপর সব হয়ে হ্যাঁ যাবে। স্যার। হুম, আচ্ছা, তাহলে ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকলো। হ্যাঁ, রেখে হ্যাঁ দিলাম। স্যার। হুম, ঠিক আছে, ঠিক আছে।